ভারতের রাজনীতি এখন যেন এক অস্থির পরীক্ষাগার, যেখানে প্রতিটি নির্বাচনের ফল শুধু সরকার বদল নয়, পুরো ক্ষমতার ব্যাকরণই পাল্টে দিচ্ছে। সাম্প্রতিক রাজ্য নির্বাচনগুলোতে বিজেপির বড় সাফল্যকে অনেকেই দেখছেন জাতীয় রাজনীতিতে তাদের আরো শক্ত অবস্থানের ইঙ্গিত হিসেবে। ফলে বিরোধী শিবিরে চাপ বাড়ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আঞ্চলিক নেতাদের ঐক্য আহ্বানকে ঘিরে শুরু হয়েছে নতুন কৌশলগত হিসাব নিকাশ। কিন্তু প্রশ্নটা শুধু জয় পরাজয়ের নয়। একসময় শক্তিশালী বলে ধরা আঞ্চলিক দলগুলো, যেমন তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, ডিএমকে, কেন একই সঙ্গে চাপে পড়েছে? এটা কি শুধু রাজনৈতিক ওঠানামা, নাকি ভারতের যুক্তরাষ্ট্রীয় ভারসাম্য ধীরে ধীরে এক কেন্দ্রিক মেরুকরণের দিকে ঝুঁকছে? অন্যদিকে বাম দলগুলোর সংকট আরো গভীর হচ্ছে। শ্রমিক কৃষকের পুরনো ভাষা আজকের ডিজিটাল উচ্চাকাঙ্ক্ষী তরুণ প্রজন্মের কাছে কতটা পৌঁছচ্ছে, এই প্রশ্নই তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আদর্শ কি আছে, নাকি তারা কেবল নতুন সময়ের ভাষা খুঁজে পাচ্ছে না? সব মিলিয়ে বড় প্রশ্ন একটাই, ভারত কি ধীরে ধীরে নতুন মেরুর রাজনীতির দিকে এগোচ্ছে, যেখানে আঞ্চলিক দলগুলো থাকবে প্রান্তে আর জাতীয় রাজনীতিতে ঘুরবে এক কেন্দ্রিক প্রতিযোগিতায়? নাকি এই মেরুকরণের আড়ালেই আবার নতুন আঞ্চলিক পুনর্জাগরণের অপেক্ষা করছে? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বিজেপির বাংলা জয় ও জাতীয় রাজনীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব, প্রদেশ বিজেপি সেক্রেটারি তাপস মজুমদার। স্বাগত তাপস বাবু আজকে আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। প্রথমে আমি যারা নিউজ ভ্যানগার্ডের যারা দর্শকবৃন্দরা আছেন সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং নিউজ ভ্যানগার্ডের কর্মকর্তাদের অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি আজকে টক শোতে আমাকে আহ্বান করার জন্য। একদম, আপনি আমরা যতটুকু জানি, যতটুকু দেখেছি, পশ্চিমবঙ্গের নির্বাচনে যেটা আমরা শুরু থেকে বলছিলাম যে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অনেক তাবর তাবর নেতৃত্বরা আমরা দেখেছি, বিজেপি নেতৃত্বদের। আপনারা গ্রাউন্ড লেভেলে গিয়ে মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে সংগঠনের বিভিন্ন পদে যারা রয়েছেন আপনারা, এবং এমনকি আপনি নিজেও অনেকদিন ধরে পশ্চিমবঙ্গ নির্বাচনের গ্রাসরুট লেভেলে গিয়ে কাজ করেছেন। এখন তাপসবাবু, এই যে সাম্প্রতিক নির্বাচনী ফলাফলে বিজেপির উত্থানকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কি সংগঠনের শক্তি, নাকি বিরোধীদের দুর্বলতা বেশি হিসেবে দেখছেন আপনি? দেখুন, এবার যে বিধানসভা নির্বাচনটা অনুষ্ঠিত হলো পশ্চিমবাংলায়, সেটা পশ্চিমবাংলার মানুষের জন্য যতটুকু গুরুত্বপূর্ণ, ততটুকু গুরুত্বপূর্ণ দেশের মানুষের জন্য এবং দেশের জন্য। কারণ আমরা বিগত দিনে দেখেছি যে 2011 সাল থেকে যে তৃণমূল কংগ্রেস এখানে ক্ষমতায় এসছে এবং শাসন পরিচালনা করছিল, তারা আমাদের ইন্টারনাল সিকিউরিটিকে ধ্বংস করে দিয়েছে। কিভাবে বাংলাদেশ থেকে এত পরিমাণে অনুপ্রবেশ ঘটিয়েছে, মানে যে মুসলিম অনুপ্রবেশ, এবং এই অনুপ্রবেশের মাধ্যমে তারা ভোট বাক্স তৈরি করার জন্যই তাদের মূল লক্ষ্য। তো সেই কারণে আমরা দেখছি সেখানে ডেমোগ্রাফিও চেঞ্জ হচ্ছে, ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছিল, এবং বাংলাদেশি, রোহিঙ্গা, এবং তারা এখানে ধীরে ধীরে তাদের যে পার্সেন্টেজ, সেটা ভোট পার্সেন্টেজ, জনতারতম্য, সমস্ত কিছু বাড়িয়ে নিচ্ছিল। এবং তৃণমূল কংগ্রেস সরকার তাদের ভোটের স্বার্থে তাদেরকে প্রশ্রয় এবং আশ্রয় দিয়ে চলছে। এবং আমরা দেখেছি যে ওইখান থেকে তারা সমস্ত ডকুমেন্টসগুলি, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আই কার্ড থেকে সমস্ত ডকুমেন্টসগুলি এখানে তৈরি করতো। মুর্শিদাবাদ, মালদা, বিভিন্ন মুসলিম অধ্যুষিত অঞ্চলের অ্যাড্রেস দেওয়া, এবং সেই কাগজপত্র নিয়ে তারা আসাম, দিল্লি, গুজরাট, ইভেন আমাদের ত্রিপুরায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা কাজের সুবাদে এখান থেকে তারা বিভিন্ন জায়গায় যেত, এবং সেখান থেকেই তারা সমস্ত দেশ বিরোধী যত চক্র, তাদের মাধ্যমে সমস্ত কাজগুলি চালাতো, এবং অনেকবার ধরাও পড়েছে এরকম এই লোকগুলিকে। তো এটা দেশের জন্য একটা হুমকি ছিল তৃণমূল কংগ্রেসের সরকার ওয়েস্ট বেঙ্গলে। এবং ভারতীয় জনতা পার্টি
এই নির্বাচনটাকে এটা দেশের নির্বাচন হিসেবে নিয়েছে, যে আমাদের দেশ রক্ষা করতে গিয়ে আমাদের যা যা করা দরকার, আমাদের দেশে সরকার আনতে গেলে যা যা করার দরকার সমস্ত কিছু পশ্চিমবাংলায় করেছে এবং কোনো ত্রুটি রাখেনি। আপনার কনসেপ্টটাও ক্লিয়ার ছিল। এবার নির্বাচনটা হয়েছে মুসলিম ভার্সেস হিন্দু, আচ্ছা, একদম ক্লিয়ার কনসেপ্ট। এটা ভারতীয় জনতা পার্টির যতগুলি আপনার মিটিং দেখবেন, আমাদের নেতৃত্বদের বক্তব্য শুনবেন, কনসেপ্ট কিন্তু একটাই, অনুপ্রবেশ, মুসলিম অনুপ্রবেশ। ওকে, তাহলে আপনি বলছেন এবার বাংলা যে নির্বাচন হয়েছে, এই বাংলা নির্বাচনে বিজেপির মূল কার্ড ছিল হিন্দুত্ব কার্ড, এবং সেখানে আপনি বলছেন যে মুসলিম যে অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে মুসলিম যে অনুপ্রবেশকারীরা, তাদের বিরুদ্ধে বাংলার মানুষ ভোট দিয়েছে এবং আপনারা সর্বশক্তি নিয়ে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সর্বশক্তি নিয়ে বাংলায় ঝাঁপিয়েছিলেন। এবং এটাই কিন্তু অনেক রাজনৈতিক দলের যারা আপনাদের বিরোধী, তারা কিন্তু একই কথা তারাও স্বীকার করছে, যে আপনারা সর্বশক্তি নিয়ে যতগুলো মিসাইল আছে বিজেপির কোর্টে, সবগুলো মিসাইলই আপনারা ছেড়েছেন বাংলাতে এই বাংলা জয় করার জন্য। তবে তাদের ব্যাখ্যাটা একটু অন্যরকম। এসআইআর থেকে শুরু করে হিন্দুত্ব, আপনি বললেন হিন্দুত্ব কার্ড আপনাদের ছিল, এবং আরো অনেকগুলো ব্যাখ্যা তারা দিয়েছেন, সেগুলো আমি একে একে আসব। এখন এই যে দীর্ঘ 10-15 বছর, মানে 15 বছর, যে প্রায় 1.5 দশক ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, এই ক্ষমতায় থাকার পর অ্যান্টি ইনকামবেন্সি আমরা যাকে বলি, সেটাকে কি আপনারা কাজে লাগিয়েছেন, নাকি শুধু একমাত্র এই যে অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে হিন্দু মুসলিমের যে এই যে মেরুকরণটা, এটাই মূল ফ্যাক্টর ছিল বলে আপনি দেখেছেন? হ্যাঁ, সেখানে অ্যান্টি ইনকামবেন্সিও ছিল, তবে মূল বিন্দু ছিল হিন্দুত্ব। আচ্ছা, কারণ সেখানে হিন্দুদের পিঠ দেওয়ালে ঠেকে গেছিল। হিন্দুরা বাঁচার লড়াই করেছে, যে আমরা কিভাবে আমরা পশ্চিমবাংলায়, আমাদের রাজ্যে বা আমাদের দেশে আমরা থাকতে পারি, সেই লড়াই ছিল হিন্দুদের সেখানে। এর অনেকগুলি প্রমাণ আপনার সামনে আমি তুলে ধরতে পারবো। যদি বলি যে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা হয়েছিল, সেই দাঙ্গাতে বাবা এবং ছেলেকে, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, নিজের বাড়িতে এসে জেহাদিরা তাদেরকে, বাবা এবং ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে। অনেক হিন্দু বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, হিন্দু মহিলাদেরকে রেপ করা হয়েছে, হিন্দুদেরকে বিতাড়ন করা হয়েছে। তো এরকম যে যে অঞ্চলগুলিতে মুসলিমদের সংখ্যা বেশি ছিল, সেখানে হিন্দুরা সেখান থেকে পলায়ন শুরু করেছে। মানে পরিবেশটা এরকম ছিল পশ্চিমবাংলায়, মানে মনে হচ্ছিল এটা দ্বিতীয় বাংলাদেশ। এবং যারাই গেছে পশ্চিমবাংলা যায়, বা তারাই যখন আসতো বলতো ওয়েস্ট বেঙ্গলে আর হিন্দুরা থাকতে পারবে না। মানে ভয়ানক একটা পরিস্থিতি। এবং ইভেন কলকাতা শহরে আমি নিজে প্রতিজ্ঞা করেছি যে যতদিন বিজেপি না আসবে আমি কলকাতা যাব না। আমি নিজে আমি আপনাকে বলছি, আচ্ছা, বিজেপি আসলেই যাব। কারণ আপনি একটা ভিন্ন রাজ্য থেকে যাচ্ছেন, বিজেপি নেতৃত্ব ছাড়া আপনি একজন সাধারণ মানুষ হিসেবে যদি কলকাতায় গিয়ে থাকেন, তাহলে সেখানে আপনি কি ধরনের সাধারণ মানুষ হিসেবে বলছি আমি কি সমস্যায় ভুগেছেন? কি সমস্যা বলতে, সেখানে প্রথম বিষয়টা দেখুন, একটা আমাদের কলকাতা একটা ঐতিহ্য আছে, রাজধানীও ছিল কোন এক সময় কলকাতা ভারতবর্ষে। এত সুন্দর শহরটার মধ্যে জায়গায় জায়গায় শুধু ঝোপড়ি, ছোট ছোট ঝোপড়ি বানিয়ে, সে ঝোপড়ির মধ্যে রোহিঙ্গারা, মুসলিম, বাংলাদেশি অনুপ্রবেশকারী সেখানে বসবাস করছে। আচ্ছা, রাস্তাঘাটগুলি সরু হয়ে গেছে, এত পরিমাণে ছোট ছোট দোকান, ব্যবসা করছে, সব এরা বাংলাদেশি মুসলিম। ঠিক আছে, তো এরকম মানে পশ্চিমবাংলার কলকাতা শহরটাকে নোংরা শহরে পরিবর্তন করেছে। এবং কিছু কিছু অঞ্চল আছে, বড় বাজার টাজার শুরু করে, এখানে হিন্দুরা কথাই বলতে পারতো না। একটা কাস্টমার সেখানে কোনো একটা দোকানে গিয়ে, অনেক ব্যবসায়ীরা বলেছে আমাকে যে কোনো দোকানে গিয়ে কোনো কিছু কিনতে গেলে সেখানে বার্গেনিং করার মতো সাহস নেই। এরকম ভয় ভীতি একটা ছিল সেই জায়গার মধ্যে। মানে একটা মানে যেখানে যেখানে মানে তাদের সংখ্যা বেশি থাকে, এটা পরীক্ষিত, যেখানে মুসলিম সংখ্যা বাড়বে সেখানে হিন্দুরা থাকতে পারে না। সেটা আমি আজকে যদি আমি ক্লিয়ার কাট আমি কথা বলি, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, কাশ্মীর, এসব অঞ্চলে তো কোনো একটু হিন্দুরা ছিল, সেখান থেকে পলায়ন করতে হয়েছে। কেন করতে হয়েছে? কারণ সেখানে মুসলিমের সংখ্যা বেড়েছে, তারা থাকতে দেয়নি। সেরকম ভাবে পশ্চিমবাংলাটার অবস্থাও এরকম হয়ে গেছিল যে হিন্দুরা সেখানে থাকতে পারবে না, অবস্থা খুব খারাপ ছিল।
এবং তার জন্য হিন্দুরা বাঁচার জন্য এবার তারা ভোট দিয়েছে এবং বিজেপি এটা বুঝাতে সক্ষম হয়েছে যে পশ্চিম বাংলায় থাকতে হলে ভারতীয় জনতা পার্টির সরকার আনতে হবে, তবে হিন্দুরা থাকতে পারবে। এই যে বিশ্বাসটা, তাহলে কি এখন যারা পশ্চিমবঙ্গে যারা মুসলিম যারা আছেন, এখন বঙ্গভঙ্গ যে আমাদের তো পশ্চিমবঙ্গে বা বাংলার যে ভাগ হয়েছিল সেটা আমরা জানি, সেই বঙ্গভঙ্গ থেকে শুরু করে স্বাধীনতার সময় দেশে যে ভাগ হয়, এখন সেটাও ধর্মের ভিত্তিতেই হয়েছিল, সেটাও আমরা জানি যে কেন বাংলাদেশ হয়েছে আর কেন পশ্চিমবঙ্গ হয়েছে। কিন্তু তারপরও বাংলাদেশেও একটা সংখ্যক হিন্দু মানুষ সেখানে রয়ে গেছে এবং পশ্চিমবঙ্গ একটা সংখ্যক মুসলিম মানুষ রয়ে গেছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়ে গেছে। এখন আপনি যেটা বলছেন যে মুসলিম যারা অনুপ্রবেশকারী তাদের জন্য, যারা হিন্দু তাদের বসবাস করা পশ্চিমবঙ্গে খুব দায়সাধ্য হয়ে পড়েছিল, বিশেষ করে তৃণমূল কংগ্রেস আশ্রিত যারা ছিল তারা হিন্দুদের জীবনযাপন খুব মানে কষ্টসাধ্য করে তুলেছিল। এখন প্রশ্ন হচ্ছে একই তাহলে তো চিত্রটা পাল্টে গেল, এখন মানুষ বিজেপিকে আপনাদের ক্ষমতায় এনেছে, এখন পশ্চিমবঙ্গে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা কয়েক প্রজন্ম ধরে সেখানে বসবাস করছে বা যুগ যুগ ধরে সেখানে বসবাস করছে, তাদের নিরাপত্তা কি তাহলে হুমকির মুখে পড়বে? একদম না। শুভেন্দু অধিকারী মহোদয়, যিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি ক্লিয়ার কাট বলেছেন যারা রাষ্ট্রবাদী মুসলিম, যারা দেশকে ভালোবাসে, যারা দেশের কথা বলে, যারা দেশবিরোধী কাজের সাথে যুক্ত না, তাদের জন্য আমাদের সরকার। যারা আমাদের দেশে থাকবে, দেশের খাবে, পাকিস্তানের ইন্ডিয়ার খেলা হলে পাকিস্তান জিতলে বাজি পোড়াবে, ঠিক আছে, দেশের বিরুদ্ধে কথা বলবে, তাদের জন্যই সরকার না। দ্বিতীয়ত যারা অনুপ্রবেশকারী তাদের জন্য এই সরকার না, ক্লিয়ার কাট বলে দিয়েছে। আর যারা আমাদের দেশের যারা মুসলিম আছে, রাষ্ট্রবাদী অনেক মুসলমান আছে, যারা দেশের জন্য কথা বলে, দেশের হয়ে কাজ করে, দেশের ডেভেলপমেন্টের জন্য চিন্তা করে, তারা নিশ্চয়ই থাকবে পশ্চিমবাংলায়। যারা দেশবিরোধী যেতে হবে, পশ্চিমবাংলায় থাকতে পারবে না। এবং এটা আসাম বলুন, উত্তরপ্রদেশ বলুন, যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেখানে একই কনসেপ্ট, যে যারা দেশ বিরোধী তারা আমাদের দেশে থাকতে পারবে না, দেশের বিরোধিতা করে এই দেশে থাকা যায় না। তো এতে করে মুসলিমরা কোনো হুমকির মুখে না। যারা অরিজিনাল মুসলিম আছে, দেশভক্ত আছে, রাষ্ট্রবাদী আছে, তারা নিশ্চয়ই ভারতবর্ষে থাকবে, পশ্চিমবাংলায় থাকবে, সমস্ত জায়গায় থাকবে। ওকে, আপনার খুব গ্রাসরুট লেভেলে কাজ করেছেন, যতটুকু আমার কাছে খবর রয়েছে আপনি নদিয়া জেলাতে খুব কাজ করেছেন তাপসবাবু। এই যে একটা কথা বলা হচ্ছিল নির্বাচনের আগে, মানে পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে, যে তৃণমূল কংগ্রেসের সময় এই 15 বছরে কোনো ধরনের শিল্প আসেনি পশ্চিমবঙ্গে, কোনো ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি, না সরকারি চাকরি, না কোনো বড় শিল্প হয়েছে পশ্চিমবঙ্গে। এখন শিল্পর জন্য, উন্নয়নের জন্য, নিরাপত্তার জন্য বা কর্মসংস্থানের ইস্যুতে বলুন, এই পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল মানুষের। এবং এই জায়গাতে দাঁড়িয়ে আপনি যখন বলছেন যে হিন্দুত্ব ব্যাপারটাই সবচেয়ে বড় ছিল, হিন্দুত্ব বা মুসলিম বিরোধিতা ছিল, এবং বিশেষ করে সেই মুসলিম বিরোধিতা যারা বাংলা থেকে বা বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ করেছে, তো সেই জায়গায় ভোটারদের বড় অংশ কি উন্নয়ন, নিরাপত্তা বা পরিবর্তনের আকাঙ্ক্ষা এই ইস্যুগুলোতে প্রভাবিত হয়নি বলে আপনি মনে করেন? এটা সেকেন্ডারি। আচ্ছা, এটা সেকেন্ডারি ছিল এবং এটা আমি ফিল্ডে যেহেতু আমি কাজ করেছি, দেখুন নইলে কিভাবে সম্ভব। আমি যেখানে কাজ করেছি রানাঘাট দক্ষিণ বিধানসভা, সেখানে আমার প্রার্থী অসীম কুমার বিশ্বাস 64,464 ভোটে লিড করে জিতেছে। আচ্ছা, তো সেখানে আমাদের বুথের মধ্যে একজন বা দুইজন কার্যকর্তা ওপেন কাজ করছে, বাকিরা আন্ডারগ্রাউন্ডে কাজ করছে, মানে সাহস পাচ্ছে না যে বেরিয়ে ভারতীয় জনতা পার্টির জন্য কথা বলবে, কাজ করবে, মানুষের বাড়ি বাড়ি যাবে, ডোর টু ডোর করবে, এটা সাহস পাচ্ছিল না। ঠিক আছে, কিন্তু আমি যখন প্রথম গিয়ে দেখলাম, আমি তো মন খারাপ হয়ে গেছে যে আমাদের কর্মী নেই বুথের মধ্যে, আমরা জিতবো কিভাবে। কিন্তু পরবর্তী সময় যখন মানুষের সাথে ধীরে ধীরে মিশতে শুরু করলাম, মানুষের সাথে কথা বলতে শুরু করলাম, তারা বলল যে দাদা আপনারা চিন্তা করবেন না, আপনারা শুধু ভোটটা করানোর ব্যবস্থা করেন, যাতে মানুষ ভোট দিতে পারে, আমরা সরকার নিয়ে আসব। আচ্ছা, ঠিক আছে, এটা ভোটারদের কথা। তখন মনের মধ্যে আমারও বিশ্বাস জেগেছে, না এবার সরকার পরিবর্তন হবে। কারণ যার সাথে আপনার রিক্সা চালক, টোটো চালক, হ্যাঁ, আপনার দোকানের ছোট চায়ের দোকান, যেখানে যেখানে বসে জেনারেল মানুষের সাথে আমি কথা বলেছি, প্রত্যেকে একটা যে পরিবর্তন দরকার, আর এবার পরিবর্তন হবে, আমরা ভোট দেব। ঠিক আছে, কিন্তু ওপেন
কথাটা তারা বলতে পারেনি ভয়ে, কারণ 2021 সালের যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তারপরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে এরকম নির্যাতন করেছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর, যেটা মানে দেখলে উপলব্ধি করা যাবে কিরকম ধরনের তাদের টর্চারিং করা হয়েছে। আমি যখন গেছি অনেক জায়গায় দেখছি আমাদের মন্ডল প্রেসিডেন্টের পিঠ টিট পুরো মানে ফাটা, এরকম মাথার মধ্যে সেলাই, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, মানে উচ্ছেদ করে দিয়েছে, বাড়িঘর একদম তছনছ করে দিয়েছে, এরকম অনেক আছে। তাই ভয়ে কার্যকর্তারা বেরোচ্ছিল না, কিন্তু পাবলিক রেডি ছিল, হিন্দুরা রেডি ছিল ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত করতে, এবং নির্বাচনে তারা একটাই আমাদের কাছে বক্তব্য রেখেছে যে আপনারা ভোটটা করান সঠিকভাবে, আমরা ভোট দেব, আমরা সরকার আনবো। এই যে বিভাজন, মানে এই যে হিন্দুত্ব ভোট বা এই যে যারা অনুপ্রবেশকারী, মুসলিম অনুপ্রবেশকারী, তাদের বিরুদ্ধে ভোট দেওয়াটা, গ্রামে এবং শহরের ভোটের মধ্যে এই বিভাজনের ফলাফলে কতটা পার্থক্য দেখেছেন? কারণ অনেকগুলো সিট তো তৃণমূল কংগ্রেসও পেয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মুসলিম অধ্যুষিত এলাকাতে তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে অবশ্যই, নো ডাউট, কিন্তু মানে পেয়েছে, কিন্তু যেখানে হিন্দু বেশি আছে সেখানেও তো তৃণমূল কংগ্রেসের সিট পেয়েছে, তাহলে সেই জায়গাটাতে কতটা ফলাফলে এই বিভাজনটা প্রভাব ফেলেছে? প্রত্যেকটা সিটেই প্রভাব ফেলেছে। কিছু কিছু জায়গায় তো তারা যেখানে 80টা সিট বোধহয় তারা লাস্ট পর্যন্ত পেয়েছে তৃণমূল কংগ্রেস, তো ম্যাক্সিমাম মুসলিম যেখানে বেশি আছে ওইখানেই তারা পেয়েছে। আর হিন্দু অঞ্চলে তারা ভোট বেশি পায়নি এবং সিটও জিততে পারেনি। মানে দেখুন না, আপনার রেকর্ডটা খুলে দেখবেন যে হিন্দু অধ্যুষিত অঞ্চলে ভারতীয় জনতা পার্টি জিতেছে, আর মুসলিম অধ্যুষিত অঞ্চলে তৃণমূল কংগ্রেস জিতেছে, আবার মুসলিম অধ্যুষিত অঞ্চলে বিজেপিও জিতেছে। এটা কিভাবে? কারণ এটা ভোট পোলারাইজেশনের মাধ্যমে হয়েছে, ভোট ভাগাভাগির মাধ্যমে হয়েছে। কারণ এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল, বিজেপির প্রার্থী ছিল, তারপর যে নাম জানি কি আর মুর্শিদাবাদের ওনার হুমায়ুন কবিরের প্রার্থী ছিল, আরেকটা সিপিএম ছিল, আইএসএফ ছিল। তো এই ভোট ভাগাভাগির কারণে বিজেপির প্রার্থী জয়ী হয়েছে। এরকম অনেক মুসলিম, মুর্শিদাবাদে অনেকগুলি সিট বিজেপি জয়ী হয়েছে, আর হিন্দু অঞ্চলে তো বিজেপি জয়ী হয়েছে, বিশাল বিশাল মার্জিনে জয়ী হয়েছে। মানে হিন্দুরা ব্যাপক। হুমায়ুন কবিরকে নিয়ে তো অনেক জল্পনা চলছিল ভোটের আগেও এবং ভোটের পরে। অনেকেই বলছেন হুমায়ুন কবির আর তৃণমূল কংগ্রেসের বি টিম, অনেকেই বলছে বিজেপির বি টিম। এই যে ভোট কাটাকাটি যেটা এখন হুমায়ুন বলেছেন জবজিৎ বানায় তাহলে জোট করতে, মনে আছে তো আপনাদের, অমিত শাহজি বলেছেন। তো হুমায়ুন কবিরের সাথে আমাদের কোনো ধরনের ইন্টারনাল বোঝাপড়া সমঝোতায় হতেই পারে না এটা। ওকে, আপনি অনেকদিন ছিলেন ওখানে, একটা কথা বারবার আমার যেটা জানতে ইচ্ছে করছে যে বাংলার ভোটাররা কি এবার শুধু পরিবর্তন চেয়েছে, নাকি তারা একটা স্থিতিশীল বিকল্প খুঁজেছে? কারণ তাদের কাছে বিকল্প ছিল, তাদের কাছে বাংলায় সেখানে বামফ্রন্টরা ছিল যারা বহুদিন বাংলা রাজত্ব করেছেন, তাদের কাছে কংগ্রেস ছিল বিকল্প, কংগ্রেসও বহু বছর সেখানে রাজত্ব করেছেন, এবং তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে কেন বাংলায় মানুষ বিজেপিকে বেছে নিল? একটা স্থিতিশীল বিকল্প কি খুঁজেছে, নাকি জাস্ট পরিবর্তনটাই চেয়েছিল মানুষ? দেখুন, বিজেপি কিন্তু একদিনে পশ্চিমবাংলা ক্ষমতায় আসেনি, লড়াই দীর্ঘ। হয়তো আজকে আমরা দেখছি বিজেপির উত্থানটা আমরা দেখছি, কিন্তু এর পেছনে 75 বছরের লড়াই। আচ্ছা, এই দলটা যে সৃষ্টি করেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যেটা ভারতীয় জনসংঘ নাম ছিল, 1951 সালে 21শে অক্টোবর এই দলটা উনি প্রতিষ্ঠিত করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি কোথায়? পশ্চিমবাংলায়, কলকাতায়। তো 75 বছর লড়াইয়ের পর ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টি এরকম একটা দল ধীরে 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 সেটা একদম ফাউন্ডেশনটা স্ট্রং করে তারপরে সেটা তৈরি হয়েছে সমস্ত জায়গায়। তো 75 বছর লেগেছে। এর মধ্যে বিজেপির উত্থানটা কখন হয়েছে সেটা একটু বুঝতে হবে, মানে একদম শক্তিশালী হয়েছে বলবো। সেটা হয়েছে যখন তৃণমূল কংগ্রেস সরকারে আসে 2011। আচ্ছা, 11-র পরে যে নির্বাচনগুলি হয়েছে সেখানে দেখবেন বিজেপি সেখান থেকে মার্জিন বাড়া শুরু হয়েছে। কেন শুরু হয়েছে? কারণ তখন সিপিএম মানুষ আস্তে 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 সিপিএম এর 34 বছরের সরকারের পতন হয়েছে। পতনের পর মানুষ বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে সিপিএম এর যারা কর্মীরা ছিল তারা বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে ভারতীয় জনতা পার্টিকে সিলেক্ট করেছে। তারা দলে দলে যোগদান করেছে এবং 2011 সালের পর থেকেই কিন্তু ভারতীয় জনতা পার্টির উত্থান শুরু হয়েছে। আচ্ছা, 2021-এ এসে ভারতীয় জনতা পার্টি পরিবর্তনের ডাক দিয়েছিল, কিন্তু সেই সময় সেরকম ভাবে মানে হিন্দু ভোটটাকে ভারতীয় জনতা পার্টি একত্রিত করতে পারেনি।
আচ্ছা 77টি আসন পেয়েছিল, 77টি আসন পেয়েছিল, কিন্তু সেবার ক্ষমতায় আসার কথা ছিল। এর মধ্যে আরো কয়েকটা বিষয় আছে সেখানে, যে সেখানে ভোট হতে দেয়নি। অনেক বুথ সেন্টার থেকে ভারতীয় জনতা পার্টির বুথ এজেন্টদেরকে বের করে দিয়েছে, ভোটারদেরকে ভয় দেখানো হয়েছে, বুথ ক্যাপচারিং হয়েছে, মানে অনেক কিছু হয়েছে, যার ফলেও 2021-এ ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু এবারের যে নির্বাচনটা হয়েছে সেটা একদম ভারতীয় জনতা পার্টি প্রথম শুরু থেকেই, আমি তো 3 মাস কাজ করেছি, এর আগে প্রায় 1 বছর আগ থেকে মোটামুটি কাজ শুরু হয়ে গেছে নির্বাচনের। 6 মাস আগ থেকে তো আমাদের বিস্তারকরা প্রত্যেকটা বিধানসভাতে ছিল। তারপর 3 মাসের মধ্যে আমরা গিয়ে ঢুকলাম। আমাদের মতো 294টা সিটে 294 জন নেতৃত্ব সারা ভারতবর্ষ থেকে সেখানে পাঠানো হয়েছে। এবং সেখানে মানে আমাদের যা বিজেপি একটা সাংগঠনিক দল, এবং যা কিছু হয়েছে সাংগঠনিক সিস্টেমের মাধ্যমে হয়েছে, যদিও সেখানে কর্মীর সংখ্যা কম ছিল, ভয়ে বেরোচ্ছিল না আর কি, মানে ওপেন কাজ করবার কর্মীর সংখ্যা কম ছিল। ততোপরি ভারতীয় জনতা পার্টি এবার লড়াইটা দিয়েছে একদম সবাইকে ইউনাইটেড করে, এক সূত্রে বেঁধে, এবং জেতার জন্য লড়াইটা করেছে। আর এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিও জানে এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীরা জানে, এবার যদি নির্বাচনে ক্ষমতায় না আসতো, 1 নাম্বার এখানে ভারতীয় জনতা পার্টির হাজারো কর্মীদের মার্ডার করতো তারা, নির্ঘাত একদম। এবং দেখুন না, আপনাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কিছু কিছু বক্তব্য আমরা দেখবেন, ওরা ডাইরেক্টলি হুমকি দিয়েছে যে নির্বাচনের পর, রেজাল্টের পর এখানে যারা বিজেপিতে কাজ করেছে তাদেরকে মার্ডার করা হবে, তাদেরকে থাকতে দেওয়া হবে না, ডাইরেক্ট। ইভেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে, যদি বুকের পাটা থাকে, অমিত শাহজিকে বলেছেন 4 তারিখ কলকাতায় থাকার জন্য, এটা আপনারা দেখেছেন, ওপেন বলেছে। তো এবার যদি ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত না হতো, তাহলে পশ্চিমবাংলার অবস্থা যে কি ভয়ানক হতো, এবং সেখানে হিন্দুদের বিতাড়ন শুরু হয়ে যেত। দ্বিতীয় বাংলাদেশ আগামী 5 বছরে সেখানে তৈরি করে দিত তৃণমূল কংগ্রেস। আর লুটতরাজ তো আছেই, তারা কি হারে সেখানে লুট করেছে বিগত 15 বছরে, এবং তাদের কতগুলি মন্ত্রী বলুন ইয়াতে জেলে গেছে, কে না গেছে? শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে সুজিত বোস অ্যারেস্ট হয়েছেন, সারদা কেলেঙ্কারি কুণাল ঘোষ অ্যারেস্ট হয়েছেন, মদন মিত্র অ্যারেস্ট হয়েছেন, হ্যাঁ, সিবিআই এর হাতে। তো অনেক মন্ত্রীরা তো সিবিআই ইডির হাতে অ্যারেস্ট হয়েছেন, জেলে গেছেন। তো দুর্নীতি, ভ্রষ্টাচার থেকে শুরু করে, এবং কাটমানির যে সরকার সেখানে তারা প্রতিষ্ঠিত করেছে, এবং তাদের কাছে তো সংগঠনই ছিল না। আমি যখন প্রথম দিন গেলাম নদিয়াতে, রানাঘাট বিধানসভাতে ঢুকলাম, শুধু দেখলাম কি তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ, মমতা ব্যানার্জির কাট আউট, তারপরে অভিষেক ব্যানার্জির ফ্ল্যাক্স ছেয়ে রয়েছে, সুন্দর সুন্দর পার্টি অফিস, কিন্তু পার্টি অফিসে তাদের কর্মী নাই। আচ্ছা, হ্যাঁ, পার্টি অফিস আছে, কিন্তু সন্ধ্যার সময় নির্বাচন, নিশ্চয়ই সেখানে কর্মীরা থাকবে, জাঁকজমক থাকবে, কোনো কর্মী টর্মী নেই সেখানে, কারণ তাদের কাছে সংগঠন ছিল না। আমরা 1 বছর আগে থেকে কাজ শুরু করেছি, আর তারা নির্বাচনে তাদের প্রার্থী ঘোষণার পর কাজ শুরু করেছে, কারণ তাদের কাছে সংগঠন নেই। তারা সংগঠন মানে কি, ধরেন বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন বুথে বুথে তারা মাফিয়া, জাগার দালালি করে পয়সা কামানো, কাটমানির মাধ্যমে পয়সা কামানো, বিভিন্ন দুর্নীতি করে পয়সা কামানো, পঞ্চায়েত থেকে পয়সা কামানো, পৌরসভা থেকে সরকারি তছরূপ করে রোজগার করে, এরকম ভাবে সিন্ডিকেট তৈরি করে রেখেছে প্রত্যেকটা জায়গায়, এবং এরাই তাদের কর্মী, তারাই ভোটা জিতাবে, তারাই সবকিছু করবে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কমিটেড কার্যকর্তা, ডেডিকেটেড কার্যকর্তা, উপর থেকে নিচ পর্যন্ত, এবং আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আমাদের দেশের বিভিন্ন তাবর আমাদের নেতৃত্ব, মুখ্যমন্ত্রীরা, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে হেমন্ত বিশ্ব শর্মার মতো নেতৃত্বরা সমস্ত গিয়ে সেখানে পড়ে রয়েছিল, জনসভা করেছে, ঘরোয়া সভা করেছে। আমাদের রাজ্যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেখানে সহ ইনচার্জ ছিলেন নির্বাচনে। তো একটা আমাদের নির্বাচনটা আমাদের কাছে ছিল একটা বিশাল একটা লড়াই, এবং দেশ রক্ষার লড়াই ছিল সেখানে। আমি বলছি যে দেশ রক্ষা করতে হবে, হিন্দুত্ব রক্ষা করতে হবে, এবং তার জন্য আমরা জয়ী হয়েছি। ঠিক, আপনারা জয়ী হয়েছেন, কিন্তু এখন একটা প্রশ্ন এই মুহূর্তে কিন্তু এখন সবার মুখে মুখে যেটা ঘুরছে, যে এই ফলাফল বিজেপির জন্য শক্তি বাড়ালো নাকি অতিরিক্ত প্রত্যাশার চাপ তৈরি করলো? কারণ পশ্চিমবঙ্গ মতো একটা রাজ্যে যেখানে আপনারা বলছেন যে হিন্দুরা খুব একটা ভালো ছিল না বিগত 15 বছর ধরে,
এবং বিজেপি বহুদিন ধরে চেষ্টা করছে, আজকে শুধু একদিনের জয় নয়, সেটা অনেকদিন ধরে চেষ্টা করছে। কিন্তু এই যে পরিবর্তনের ফলে মানুষের প্রত্যাশাও কিন্তু আকাশচুম্বী হয়ে গেছে, সেই প্রত্যাশাগুলো পূরণ করা কতটা চ্যালেঞ্জিং হবে বলে আপনি মনে করেন? দেখুন, সরকার গঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী অনেকগুলি প্রজেক্ট ঘোষণা করে দিয়েছেন। দেখুন না, এই বাংলাদেশের বর্ডার ফেন্সিং, এটা ভেরি ইম্পর্টেন্ট। অনেকখানি জায়গা খালি রয়েছে এবং যেখান থেকে অনুপ্রবেশ করতো, আজকে বিএসএফ কে জমি হস্তান্তর করা হয়েছে। ঠিক আছে, তো এরকম অনেকগুলি প্রজেক্ট ঘোষণা হয়ে গেছে এবং যে যেগুলি বলা হয়েছে এবং আমাদের নির্বাচনী ইশতেহারে যে যে ঘোষণাগুলি ছিল প্রত্যেকটা বাস্তবায়িত হবে, কারণ ভারতীয় জনতা পার্টি যেটা বলে সেটা করে এবং সেটা প্রমাণিত। তো যা যা আমাদের প্রতিশ্রুতি ছিল নির্বাচনে, সমস্ত প্রতিশ্রুতি, একদিনে তো সবকিছু হবে না। এখানে মূল চ্যালেঞ্জগুলো, আপনি তো কাজ করেছেন সেখানে, মানুষের সমস্যাগুলো দেখেছেন, কারণ মানুষ অবশ্যই সেখানে হিন্দুত্ব বা মুসলিমদের এই সমস্যা ছিল, এই মেরুকরণ একটা সমস্যা ছিল, কিন্তু পাশাপাশি বেকারত্ব বলুন, দাম বৃদ্ধি বলুন, বা প্রশাসনিক যে দক্ষতা সেটা মানে ছিল না, প্রশাসনিক কাজে বিভিন্নভাবে দুর্নীতির অভিযোগ ছিল, এই অভিযোগগুলো ছিল। তো এখন আপনার কি মনে হয়? এবং বিজেপি ক্ষমতায় আসার পর সাম্প্রতিককালে আমরা দেখেছি পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়েছে, সেটা নিয়েও খুব বাড়ছে। তো চ্যালেঞ্জটা কোন জায়গায় বেশি হবে? বেকারত্ব নিয়ে চ্যালেঞ্জ হবে বেশি, নাকি যে বর্ডার ফেন্সিং নিয়ে মুসলিমদের চিহ্নিত করা, বিশেষ করে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, সেটা নিয়ে চ্যালেঞ্জ হবে বেশি? দেখুন, এসআইআর এর মাধ্যমে মোটামুটি চিহ্নিত হয়ে গেছে, এখন তাদেরকে বহিষ্কার করার সময়। আচ্ছা, ঠিক আছে, যাদের নাম নেই তাদেরকে নিশ্চয়ই তাদেরকে বিতাড়িত করবে দেশ থেকে। তো চিহ্নিত হয়ে গেছে, যারা বিতরণ করা তারা হয়ে যাবে, এবং যারা দেশ বিরোধী শক্তি তাদেরকে চিহ্নিত করে বের করে তাদেরকে দেশ থেকে বের করা হবে। চ্যালেঞ্জটা কোন জায়গা হবে? চ্যালেঞ্জটা হবে যে সেখানকার একটা বিপুল সংখ্যায় বেকার আছে, যারা কোনো না মানে কোনো কিছুই করে না। তাদের বিগত প্রায় 15 বছরে তাদের জন্য সরকার কিছুই করেনি, তাদের কর্মসংস্থানের জন্য কোনো উদ্যোগই নেয়নি। তো এই দিকে তো চ্যালেঞ্জ হবে নিশ্চয়ই। প্রথম 5 বছর নিশ্চয়ই কষ্ট হবে, কিন্তু যেহেতু দিল্লিতে আমাদের সরকার আছে এবং মোদিজির মতো এরকম একজন প্রধানমন্ত্রী আমাদের আছেন, যিনি সমস্ত ভারতবর্ষকে একই রকম চোখে দেখেন, যেখানে আমাদের সরকার আছে সেখানে যেরকম ভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের সরকারের পয়সাগুলি যাচ্ছে, কেন্দ্রীয় সরকার থেকে পয়সাগুলো পাঠানো হচ্ছে, আবার যেখানে আমাদের সরকার আছে সেখানেও তো দেওয়া হচ্ছে। তো পশ্চিমবাংলায় কেন্দ্রীয় সরকার থেকে নিশ্চয়ই এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য সহযোগিতা নিশ্চয়ই করবেন। ওকে, এবারে যে প্রচারে আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন, যে আমরা দেখলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন তাবড় নেতৃত্বরা এবারে সেখানে উপস্থিত ছিলেন এবং প্রচারে একটা বিরাট বড় প্রভাব ফেলেছেন। এখন ত্রিপুরার প্রশাসনিক মডেল বা এই প্রচার বার্তা কি মানে পশ্চিমবঙ্গে রোল মডেল হিসেবে তুলে ধরা হয়েছে? আপনারা কি সেটা তুলে ধরেছেন ত্রিপুরা? এটা আমাদের তুলে ধরতে হয়নি, তারাই তুলে ধরেছে। কারণ আমাদের এখানকার সাংগঠনিক যে সিস্টেম, আমাদের পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত আমাদের এখানে আছে, এবং 2018 সালে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার মূল কারিগর ছিল পৃষ্ঠা প্রমুখরা। এবং এই কনসেপ্টটা পশ্চিমবাংলায়ও কিন্তু বাস্তবায়িত হয়েছে, যদিও সেখানে আমাদের কর্মী নেই, হ্যাঁ, কর্মীর সংখ্যার অভাবে সেখানে সঠিকভাবে হয়নি, কিন্তু কনসেপ্টটা কিন্তু আছে। এবং তারা বলে মিটিং এ যে এটা ত্রিপুরা থেকে আমরা করেছি পৃষ্ঠা প্রমুখ, ঠিক আছে। এবং এখানে তারা প্রত্যেকটা মিটিং এ যেখানে গেছি তারা বলছে যে ত্রিপুরাতে তারা ক্ষমতায় এনেছে ভারতীয় জনতা পার্টিকে, তাদের থেকে আমাদের শিখতে হবে, ঠিক আছে। তো আমাদেরকে যারা গেছে আমাদের প্রচন্ড তারা রেসপেক্ট দিয়েছে, সম্মান করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেক যারাই গেছে প্রত্যেককে তারা যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করেছে, সম্মান করেছে এবং কাজ করার সুযোগ করে দিয়েছে। তবে এই যে পশ্চিমবঙ্গ নির্বাচনের পর ইন্ডিয়া অ্যালায়েন্স যাকে আমরা বলছি, বিরোধী জোট, তারা কি নির্বাচনের পর আরো দুর্বল হলো বলে আপনার মনে হয়, নাকি নতুন করে পুনর্গঠনের সুযোগ তৈরি হয়েছে তাদের মধ্যে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যের আহ্বান করেছে, তো সেই জায়গাতে বিরোধী জোট আরো শক্তিশালী হবে এখন, সেটা মনে হয় আপনার? দেখুন, আজকে ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেসের কথা বলুন, তৃণমূল কংগ্রেসের কথা বলুন, রাষ্ট্রীয় জনতা দলের কথা বলুন, উত্তরপ্রদেশের মুলায়ম সিং এর যে পার্টি, অখিলেশ যাদবের পার্টি, সমাজবাদী পার্টির কথা বলুন, যারা আমাদের ধর্মকে অবমাননা করেছে, আমাদের রাষ্ট্রীয় পরিচিতিকে তারা বিস্মিত করার চেষ্টা করেছে, অপমানিত করেছে, দেশাত্মবোধকে কলঙ্কিত করেছে,
এই দলগুলি ধীরে ধীরে নিঃশেষিত হয়ে যাচ্ছে। আপনি দেখুন না, কংগ্রেসের অবস্থা দেখুন, তারা হিন্দু বিরোধী কথাবার্তা বলেছে অনেকবার, হিন্দুদের এগেনস্টে কথা বলেছে। প্রত্যেকটা দলের, এই তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকেই সংখ্যালঘু তোষণ করেছে, এবং যারাই এরকম করেছে তারা ধীরে ধীরে কিন্তু ভারতবর্ষের রাজনীতি থেকে মুছে যাচ্ছে। ইভেন কমিউনিস্ট তো শেষই, লাস্ট কেরালা ছিল, সেখান থেকেও তারা শেষ হয়েছে, কারণ তারা সবসময় হিন্দু ধর্মের এগেনস্টে তারা কথা বলেছে। এবং পশ্চিমবাংলাতে গোমাংস ভক্ষণ করেছিল সেই সময় তৎকালীন যিনি পশ্চিমবাংলার মেয়র ছিলেন, কমিউনিস্ট নেতা, কি যে নামটা এখন খেয়াল আসছে না, উনি গোমাংস ভক্ষণ করেছেন। তো এরকম ধরনের যারা, যেখানে আমাদের দেশে 100 কোটির মতো হিন্দু, সেখানে হিন্দু ভাবাবেগে আক্রমণ করে আঘাত হেনে কোনো দল টিকে থাকবে, সেটা ভারতবর্ষে হবে না, এবং এটা প্রমাণিত। তারা কিন্তু তাদের কার্যকলাপে তারা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে ভারতীয় জনতা পার্টি শেষ করতে হচ্ছে না, তারা নিজের কাজে তারা ধীরে ধীরে তারা শেষ হয়ে যাচ্ছে। এবং ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের মধ্যে দেখুন না, কেরালার মধ্যেও 3টা সিট আমরা পেয়েছি, তামিলনাড়ুতে আমরা খাতা খুলেছি 1টা সিট পেয়েছি, ঠিক আছে। এছাড়া আগামী দিনে পাঞ্জাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, আশা করি সেখানে আমাদের সরকার প্রতিষ্ঠিত হবে। ঝাড়খণ্ডে বাকি আছে, সেখানে হবে। বাকি তো সারা ভারতবর্ষে আমরা জয়ী হয়ে গেছি। জম্মু কাশ্মীরটা বাকি আছে, সেটাও হয়ে যাবে ধীরে ধীরে। বাবু, এখানে যখন আমরা বাংলা জয়ের কথা বলছি, বিজেপির বাংলা জয়ের কথা বলছি, এবং আপনি বলছেন গোটা ভারতবর্ষেই তো এখন বিজেপির বিভিন্ন রাজ্যে বিজেপির সরকার চলছে, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে মাথায়, যে একদিকে বাংলা জয়, অন্যদিকে ত্রিপুরার এডিসিতে পরাজয়। একজন বিজেপি নেতা হিসেবে আপনি কোনটাকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে দেখছেন? আপনার কাছে মানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তের রাজনীতিতে বলে আপনার মনে হয়? কারণ যখন আমরা বলছি বিরোধী জোটের কথা, ইন্ডি জোটের কথা, তখন আমরা দেখছি বিভিন্ন আঞ্চলিক দলগুলো তাদের শক্তি হারাচ্ছে। সেখানে আপ বলুন, সেখানে তৃণমূল কংগ্রেস বলুন, কিংবা দক্ষিণে ডিএমকে বলুন, যদিও দক্ষিণে আরো একটি আঞ্চলিক দলের উত্থান হয়েছে এখন টিভিকের নামে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্যে যে আঞ্চলিক দল, সেই আঞ্চলিক দলের সঙ্গে আপনারা রয়েছেন ক্ষমতায়, সেখানে রাজ্যে ক্ষমতায় রয়েছেন একই শরিক দল হিসেবে আপনারা। এখন একদিকে বাংলা জয় আর অন্যদিকে ত্রিপুরার এডিসি পরাজয়, আপনার কাছে কোনটা এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে? না, গুরুত্বপূর্ণ তো দেশের নিরিখে আমাদের পশ্চিমবাংলা জয় সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। এটা ত্রিপুরায় যে একটা নির্বাচন হয়েছে এডিসিতে, এটাতে সর্বভারতীয় ক্ষেত্রে এটা নিয়ে যাওয়াটা উচিত নয়, সেটা সাধারণ একটা ছোট্ট একটা বিষয়। হ্যাঁ, তো এডিসিতে আমাদের পরাজয় হয়েছে, এটা আমরা অস্বীকার করি না, তবে সেখানে আমাদের কিছু ত্রুটি ছিল, আর হয়তোবা আমরা সেরকম ভাবে জনজাতিদের বুঝাতে পারিনি, তার জন্য হয়তো আমাদের পরাজয় হয়েছে। কিন্তু যারা জিতেছে তারা তো আমরা শরিক দল, তারা আমাদের সঙ্গেই আছে। হয়তো এডিসিতে আমরা সঙ্গে থাকতে পারিনি বিভিন্ন ইস্যুর কারণে, হয়তো আমরা সেখানে আমরা একসাথে নির্বাচন আলাদা আলাদা করেছি, কিন্তু আমাদের সঙ্গে আমাদের সরকারে আছে তারা। ওকে, তবে একটা শেষ প্রশ্ন, ভোটাররা কি এখন অনেক বেশি তুলনা করবে আগের তুলনায়, যে মানে আগের শাসন বনাম বর্তমান শাসন, বিশেষ করে বাংলাতে যে আগে, সেই তুলনাটা আমাদের রাজ্যে কতটা প্রভাবিত হবে? কারণ যেহেতু বাংলার সাথে, পশ্চিমবঙ্গের সাথে আমাদের অনেক কিছুতে একই রকম মিল রয়েছে। আমরা সবচেয়ে এই কারণে গর্বিত যে যেখানে পশ্চিমবাংলাকে আমরা সবসময় অনুকরণ করি, এবং বরাবরই, কারণ সেখানে আমাদের অনেকে আমরা আত্মীয় স্বজন এবং নিজস্ব অনেক, আমার ত্রিপুরায় যে অনেক মানুষের ফ্ল্যাটও সেখানে আছে, সেখানে থাকে, ছেলেমেয়েরা সেখানে পার্মানেন্টলি থাকছেন। তো পশ্চিমবাংলার সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক। তো আমরা গর্বিত কেন? কারণ পশ্চিমবাংলা আমাদেরকে ফলো করেছে, এই ভোটে বলুন, সাংগঠনিক দিক থেকে বলুন, নইলে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে এতজন আমরা গেছি, সেখানে আমাদের গুরুত্ব দিয়েছে, তার জন্য গেছি। অন্য রাজ্য থেকে এত সংখ্যা যায়নি, কিন্তু ত্রিপুরা থেকে মোটামুটি সবাই, মন্ত্রী, এমএলএ, আমরা যারা স্টেট লিডার, স্টেটের যারা আমরা কার্যকর্তা আছি, চেয়ারম্যানরা, সবাই মোটামুটি সেখানে ডাক পেয়েছি আমরা। তো আমাদেরকে তারা ফলো করেছে নির্বাচনে, সাংগঠনিক দিক থেকে। তো সেটা আমাদের জন্য গর্বের, কারণ আমরা ছোট্ট রাজ্য, আর পশ্চিমবাংলা যেখানে 9 কোটি মানুষের বসবাস, আমাদের 40 কোটির রাজ্য, তো আমাদেরকে তারা ফলো করেছে, এটাই আমাদের জন্য বড় পাওনা। এবং ইভেন আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উনি সহ ইনচার্জ বানিয়েছেন এত বড় রাজ্যের নির্বাচনের, তো এটা আমাদের গর্বের। অসংখ্য ধন্যবাদ তপসবাবু সঙ্গে থাকার জন্য আজ, এবং আলোচনায় অংশগ্রহণ করলেন।
আগামী দিনে পশ্চিমবঙ্গ নির্বাচন যেমন হয়েছে, পশ্চিমবঙ্গের আগামী দিনে যত উন্নয়ন হবে সেই দিকে আমাদের নজর অবশ্যই থাকবে। আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আরো কথা বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, সাম্প্রতিক নির্বাচনী ফলাফল দেখিয়েছে বিজেপি তার সংগঠন, প্রচার ক্ষমতা এবং জাতীয় বয়ানের মাধ্যমে আরো শক্ত অবস্থান তৈরি করেছে। অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আঞ্চলিক দলগুলো, তৃণমূল বলুন, আম আদমি পার্টি বলুন বা ডিএমকে, একই সঙ্গে চ্যালেঞ্জের মুখে পড়ায় বিরোধী রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রশ্ন আরো গভীর হয়েছে। ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের অভিজ্ঞতা দেখিয়েছে শাসন ক্ষমতা শুধু জয়ের গল্প নয়, বরং প্রশাসনিক পারফরমেন্স, জনমত এবং বিশ্বাসযোগ্যতার ধারাবাহিক পরীক্ষাও। বাংলার গুরুত্বপূর্ণ খবরে চোখ রেখেছি আমরা, আর আপনারা সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।